বাবা সাহেব अभी एक फैशन चल रहा है। এই কথাটা কোট অ্যান্ড কোট আমরা কিছুদিন আগেই সংসদে শুনতে পেলাম খোদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ থেকে। সেই কথাকে সহমত পোষণ করলেন কলকাতা হাইকোর্টের একজন মহিলা আইনজীবী। একেবারে সহমত পোষণ করলেন। তিনি বললেন ঠিকই তো কথা, কোট অ্যান্ড কোট যাবো আমি তার কথায়, ঠিকই তো। কেন মানবো, কেন মানবো বাবা সাহেব আম্বেদকরের যে সেকুলার ডেমোক্রেসি কেন মানবো? এই নিয়ে কি আছে। কি সংবিধান করেছে? সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। নেই তোরা রাগ রোষ সেই কারণে, সেই জন্য আমি আম্বেদকর কাউকে আমি চিনবো কেন? আমি নিজেকেও চিনবো। দেখুন দেখুন, আমি জানি না উনি কে। প্রথম কথা দেখুন, উনি যখন আইনের শিক্ষা পেয়েছে, উনি আইনজীবী হয়েছেন, তাহলে এটা তো ধরে নেওয়া হবে যে তিনি আইনের প্রপার শিক্ষিত হয়ে এবং সে আদালতে মামলা করতে এসেছেন। এবং যেখানে সংবিধান যদি কোনো আইনজীবী বলে আমি মানবো না, এবং সংবিধানের যে সেকুলারিজম বা ধরুন যেই কথাগুলো বলা হয়েছে সংবিধানে, যার বেসিসে আমাদের জনগণকে অধিকার দেওয়া হয়েছে এবং জনগণের অধিকার আমাদের যে আদালত রক্ষার যে দায়ভারটা নিয়েছে, সেখানে তো বলতে হবে তাহলে উনি আইনজীবী হিসাবেই বোধহয় এখনো প্রপার তৈরি হতে পারেননি। সেখানে উনি কি মানবেন না মানবেন না সেটা সম্পূর্ণ ওনার বিষয়। সেই নিয়ে উনি কোনো মিডিয়া চ্যানেলে বা কাউকে এভাবে উত্তক্ত করা বোধহয় ঠিক নয়। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষ সেকুলার ছিল এবং এখানে এই রাষ্ট্র, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সেখানে সংবিধানে পার্টিকুলার বলা আছে যে কোনো ধর্মের মানুষ তার ধর্মচারণ করতে পারবে এবং সংবিধান অনুযায়ী করতে পারবে। সেখানে যদি কেউ বলে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে কারণ অন্যান্য রাষ্ট্রে এরকম মুসলিম রাষ্ট্র আছে, কে কি বাইরে করলো সেটা দেখে আমাদের শিক্ষা নিতে হবে, এটা তো কথা না। ভারতবর্ষের স্বাধীন হওয়ার পেছনে যে যুক্তিগুলো বা যে জিনিসগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সংবিধান। সংবিধান কিন্তু একদিনে তৈরি হয়নি। সংবিধান একটা দীর্ঘ আলোচনার পরে এবং দীর্ঘ অনেক কিছু আলোচনা করে সবকিছু বিবেচনা করে তারপরে সেটি লিপিবদ্ধ হয়েছে এবং সেটি সংবিধান আকারে এসছে। এবং সেটি আমরা সবাই আমাদের আইনের, বিশেষ করে আইনের যেহেতু আমরা পড়াশোনা করেছি এবং আইনজীবী হিসাবে আমরা একাধিকবার যখন কোর্টে আমরা প্লেস করি, আমরা সংবিধানকে আমাদের গীতা মনে করি। কারণ সংবিধানে যে রাইট গুলো দেওয়া হয়েছে তার বেসিসে বিভিন্ন অ্যাক্ট এবং ধরুন বিভিন্ন রুলস রেগুলেশন, আমাদের দৈনন্দিন জীবনে যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলোই আসে। ইভেন ধরুন সংবিধান পরিপন্থী যদি কোনো রুলস রেগুলেশন হয়, সেটা কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ করে আল্ট্রা ভাইরাস ঘোষণা করতে হয় এবং আল্ট্রা ভাইরাস ঘোষণা করার জন্য সেটা মামলা হয় এবং সেই নিয়ে হিয়ারিং হয়। সুতরাং আমরা সব সব ক্ষেত্রে কিন্তু সংবিধানকে সবার ওপরে রাখি, তার সংবিধানকে আমরা আমাদের গীতা বলি। এবং যে ধরুন একটি আইনজীবী বলছেন, তার যদি এটাই বক্তব্য হয় যে তিনি সংবিধান মানবেন না, তাহলে কি আইন সে প্র্যাকটিস করবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষ তার আদি লগ্ন থেকে সে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মাবলম্বী মানুষই এখানে বসবাস করে এসছে এবং সেটা সেকুলারই কান্ট্রি থাকবে। সেখানে কোনো হিন্দু রাজ্য বা মুসলিম রাজ্য বা মুসলিম রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র হিসাবে হবে না। এবং সেটাই আমাদের প্রত্যেকটা নাগরিকদের, ধরুন হিন্দু বলুন মুসলিম বলুন, প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব বর্তায় যে সংবিধানকে রক্ষা করা এবং সংবিধানের পেছনে যে রিজনিং গুলো আছে সেগুলো জেনে তারপরে কোনো বিষয়ে কথা বলা। এই যে আপনারা যখন কোনো মিডিয়া চ্যানেলকে কোনো সাক্ষাৎকার দেন, এই যেরকম মহিলা আইনজীবীর মুখে শোনা গেল ভারত কি বেটি বলে তার নাম তিনি ঘোষণা করছেন। আমরা জানি আপনারা আইনজীবীরা প্রত্যেক মুহূর্তে বলে থাকেন আদালত আপনাদের কাছে আইনের মন্দির, এবং আপনারা যখন আহ কারোর হয়ে মামলা করেন তখন ধর্ম নিরপেক্ষ ভাবেই করেন। তাহলে এই যে উনি প্রত্যেক জায়গায় বলে থাকেন যে আমি ভারত কি বেটি বলে নিজের নাম, বা আমি হিন্দু পরিবারের সন্তান, আইনজীবীর ঊর্ধ্বে গিয়ে তার কাছে কি ধর্মটাই তার কাছে পরিচয় হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময় তার কথা অনুযায়ী? দেখুন, আহ এই আমাদের বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ধরুন আমাদের বেসিক নিড, যেমন আমরা বলি মাথার ওপর ছাদ, আমাদের খাবো রুটি কাপড়া মাকান, যেটা একদম এক কথায় বলা যায়, সেগুলো হচ্ছে আমাদের বেসিক নিড। আমাদের ভারতবর্ষ একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে এখনো কিন্তু প্রত্যেকটি নাগরিককে এই রুটি কাপড়া মাকান কিন্তু এনশিওর করতে এখনো পারেনি, বেসিক নিডটাই পূরণ করতে পারেনি। এবং ধরুন বিভিন্ন রাজনৈতিক দলের যারা ঊর্ধ্বে রয়েছেন বা তারা নেতা স্থানীয় যারা রয়েছেন,
তারা এই ব্যর্থতাকে ঢাকার জন্য একাধিকবার ধর্মকে কাজে লাগিয়ে একটি ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সেটাকে তারা ভোট জেতার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে এসেছে দীর্ঘদিন ধরে, এবং সেটা এখনো বর্তমানে চলছে। যে যার পরিপ্রেক্ষিতে উনি এটা মনে করছেন যে উনি বোধহয় হিন্দুর মেয়ে বললে বা ধরুন পার্টিকুলার একটি ধর্মের মেয়ে বললে উনি বোধহয় কোনো বেনিফিটের হবে বা কোনো পলিটিক্যাল পার্টির নজরে আসবে, এবং তার ফলে তার কিছু পলিটিক্যাল গেন বা ধরুন পার্সোনাল গেন কিছু হবে, সেই উদ্দেশ্যেই হয়তো উনি কথা বলছেন। কিন্তু বাস্তবে যদি কেউ দেখা যায় যে এই হিন্দু বলে পরিচয় দিচ্ছে, সে দিতেই পারে, সেটা সম্পূর্ণ তার বিষয়। যে কিন্তু সে হিন্দু বলে বাকি আর কাউকে অন্য ধর্মের মানুষ থাকবে না, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের কালচার নয়, আমাদের সংবিধানও কিন্তু তাই বলে আসছে না। আর দ্বিতীয় কথা হলো ভারত কি বেটি, ভারত কি বেটি সবাই, সেটা ধরুন ধরুন একদম প্রত্যন্ত গ্রামে যে থাকে, যে পড়াশোনা জানে না, যে হয়তো কোনোদিন স্কুলের গণ্ডিতেই সে পৌঁছতে পারেনি, সেও যেমন ভারত কি বেটি। আবার যে ধরুন উচ্চস্থানীয় যে কর্মরত অবস্থায় ভারতবর্ষে বসবাসকারী যদি কোনো মহিলা থাকে, সেও ভারত কি বেটি। ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েই ভারতবর্ষের বেটি, তাকে আলাদা করে বলতে হবে না বা প্রমাণ দিতে হবে না যে আমি ভারত কি বেটি বা যাই হোক, তার ভাষায় যাই হোক না কেন। এখানে বক্তব্য হচ্ছে ওনার বোধহয় কোনো পার্সোনাল গেন আছে, সেই জন্য বোধহয় উনি এইসব কথাগুলো বলছে, এবং বারবার এগুলো মিডিয়ার সামনে বলে উনি হাইলাইটেড হতে চাইছেন এবং পার্টিকুলার দলের বা ইয়ের নজরে আসতে চাইছেন। বারংবার তার কাছ থেকে আমরা তার সোশ্যাল মিডিয়া যদি কেউ স্ক্রোল করে থাকেন বা দেখে থাকেন, তিনি বারংবার একটি কথা লিখছে, অখণ্ড ভারত, অখণ্ড ভারত। তাহলে তিনি চান যে অখণ্ড ভারত তৈরি হোক। আমরা জানি অখণ্ড ভারত মানে পাকিস্তান, এদিকে বাংলাদেশ। বিজেপি বারংবার একটি কথাই বলে আসছে যে ভারতবর্ষে হিন্দুরা নাকি খতরে মে আছে, হিন্দুরা খতরে মে। তাহলে সেই অখণ্ড ভারতবর্ষ হলে মুসলিমরা তো মেজরিটি পাবে, একটা বিশাল সংখ্যক মুসলিম তাহলে ভারতবর্ষে আসবে যদি অখণ্ড ভারত হয়। তাহলে হিন্দুরা যে খতরে মে আছে বিজেপি বলছে, তাহলে সেটা উনি কি করে চাইছেন? তাহলে কি চাইছেন যে সত্যি হিন্দুরা খতরে মে থাকুক? দেখুন, উনি কি চাইছে সেটা একদম অবাস্তব কথাবার্তা, এবং উনি কি করেন সেটা উনিই জানেন। আমার মনে হয় উনি আরো বেটার ভাবে আইনের পড়াশোনাটা ভালোভাবে করে ওনার বোধহয় কোর্টে মামলা করার দিকে মনোযোগ দেওয়া বেশি প্রয়োজন, এবং সেটাই ওনার করা উচিত বলে আমি মনে করি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগেই আপনাকে বললাম যে যদি উনি শিক্ষিত এবং সঠিকভাবে শিক্ষিত হয়ে থাকতেন, তাহলে উনি কিন্তু এই কথা ভাবতেন যে আমাদের যে বেসিক নিড গুলো ভারতবর্ষে, ধরুন ধর্ম বাদ দিয়েও আমাদের রাষ্ট্রে এখনো প্রচুর মানুষ আছে যে না খেতে পেয়ে মারা যায়। ধর্ম তো অনেক দূরের কথা, ধর্ম তো তাদের কাছে লাক্সারি। যদি কেউ আগে খাবার না পায়, তার পেটে যদি খিদে থাকা সত্ত্বেও খিদের জ্বালায় যদি কাউকে মৃত্যুবরণ করতে হয়, সেটা কতটা দুর্ভাগ্যজনক কোনো রাষ্ট্রের জন্য, সেটা আপনি বুঝতেই পারছেন। আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম ঘটনা আছে যে পিঁপড়ের ডিম খেয়ে তারা নিজেদের জীবন অতিবাহিত করেছে, এরকম ঘটনাও কিন্তু আমাদের এর আগেও উঠে এসেছে। বর্তমানে আমি এটাই বলতে চাইছি যে যারা রাজনৈতিক নেতারা আছে, তারা নিজেদের কাজ করতে, নিজেদের যে কাজগুলো ছিল বেসিক নিড গুলো পূরণ করা, ভারতবর্ষের যে জনগণ আছে তাদের জন্য কাজ করা, তাদের বেসিক নিড গুলো এনশিওর করা, সেগুলো না করতে পারা, তারপর ধরুন স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ঠিক করা, এগুলো যদি কেউ করতে না পারে, এবং তখন তো তাকে ভোট চাইতে গেলে একটা পন্থা দরকার। আমার মনে হয় এই যে সাম্প্রদায়িকতার যে বিষ ছড়ানো হচ্ছে বর্তমানে, সেটা একমাত্র কারণ তাদের এই বেসিক নিড গুলো পূরণ করতে না পারা, জনগণের বেসিক নিড গুলো পূরণ করতে না পারা, এবং তাদের সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া একজন জননেতা হিসাবে কাজ করে।